জায়গাটার নাম ধূম্রপানি। রাঢ়বঙ্গের মালভূমি প্রান্তের এক ক্ষুদ্র বসতি। জায়গাটা খুব বন্ধুর নয় বটে, তবে ল্যাটেরাইটের অসম ক্ষয়িষ্ণুতা আর হার্ডপ্যানের শক্ত আবরণের জন্য অসাবধানতা মাঝে মাঝেই দুর্ঘটনা প্রাপ্তির কারণ হয়। নিবিড়তার এহেন সুযোগে অরণ্যরাজি এতদিন গর্বের সাথে তার গহনতার সাক্ষ্য বহন করে এসেছে যদিও, কিন্তু দিনে দিনে তার মহিমাময় গৌরব বুঝি ভুলুণ্ঠিত হতে বসেছে। গ্রামটার দক্ষিণ অংশে একটা ছোট্ট পাহাড়। গ্রানাইট আর ল্যাটেরাইটের শক্ত আবরণ ক্ষয় পেয়ে পেয়ে জীর্ণ শীর্ণ একটা মোনার নগের রূপ নিয়েছে, যেন উপুর করা একটা টুপি। ওই টুপির মতো অংশটাতে অরণ্যরাজি বিস্তার লাভ করেছে, তারপর ধীরে ঢালু ও পাতলা হয়ে নিচে এসে মিশেছে। সেই ঘন অন্ধকারময় দৈপ অধিত্যকার নিচ দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী ঝুনি। শীতকালে অখ্যাত এই নদীর ঝাঁঝ থাকে না বটে, তবে বর্ষায় ঝুনির ঝাঁঝে জঙ্গলমহলের এই প্রান্তিক গাঁ বেশ উদ্বেগে থাকে। আধুনিক নাগরিক জীবনযাপনের বেশ অনেকখানি দূরে বিচ্ছিন্ন দ্বীপের মতো জঙ্গলমহলের এক কোণে টিকে আছে গ্রামটা। থানাও প্রায় 14 কিলোমিটার দূর। মোবাইল টাওয়ার আছে বটে, তবে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশ কম। পাতা ঝরা শাল, সেগুন ও মহুয়ার জঙ্গলে পাতার সনসন, বিহঙ্গের গুঞ্জনগীতি, ঝুনি নদীর কলতান আর খেটে খাওয়া জনজাতির নিবিষ্ট জীবনযাপন। প্রান্তিকতার অতি সাধারণ এই দৃশ্যপট বেশ কল্পনন্দনই বটে। কিন্তু কল্পনা শক্তির উদ্ভব কি শুধু লেখক পাঠকের মননেরই ফলিত রূপ? রূপক বাস্তব বটে। কল্পনা বাস্তবের চিরন্তনে দ্বন্দ্বে না গিয়ে ঘটনার ছন্দে ফেরা যাক। রাঢ় বাংলার এই নিভৃত প্রকৃতিতে গুরুভার নিয়ে উপস্থিত হলেন সাব ডিভিশনাল ফরেস্ট রেঞ্জার অফিসার নলিনী রঞ্জন গিরি, ওরফে ডিএফও গিরিবাবু। গিরিবাবু বেশ রাশভারী লোক। ছোট ছোট করে ছাঁটা কেশ, লম্বা চওড়া বলিষ্ঠ চেহারা, কিন্তু মাংসপেশির অযথা বাড়বাড়ন্ত নেই। বয়স আন্দাজ 60 ছুঁই ছুঁই, কিন্তু দেখে বোঝার উপায় নেই। অস্থির চোখ দুটো যেন উদগ্র, ভ্রুযুগল সর্বদা আত্ম অহংকারে মগ্ন, অথচ দেহের মধ্যে কি নম্রতা, পবিত্রতা। ঐতিহ্যশালী রাজপুত্রের চেয়ে কিছু কম নয়। তাগড়াই গোঁপজোড়া নেই বটে, তবে চলন বলন ও শারীরি ভাষা যে পোড় খাওয়া কোনো ঔপনিবেশিক শাসকের চেয়ে কম নয় তা বেশ বোঝা যায়। না না, একবিংশ শতকের এ লগনে এসে তাকে দেখে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এ কথা বলার ঔদ্ধত্য আমার নেই। শ্রোতাগণ নিশ্চিন্তে তাকে নিয়ে কল্পনার সাগরে ভাসতে পারেন। তবে আজকাল এ অঞ্চলে চোরা শিকারীদের উৎপাতটা খানিক বেড়েছে। তাদের মাথা রিকি স্মাগলার। শীতের সময় দলমার জঙ্গল থেকে বেশ কয়েক দল দাঁতাল আসে এখানে। শুরু হয় চোরা শিকারীদের মহোৎসব। তাছাড়া চন্দন, শাল, শিশু গাছের বংশ ধ্বংস করে পাচার করা রিকিদের বাঁয়ে হাতকা খেল। সরকার পক্ষও তাই তাকে ধরার জন্য নড়ে চড়ে বসেছে। প্রতি শীতে জঙ্গলে আগুন লাগে। স্থানীয় প্রশাসন প্রতিবারই দাবানলের তত্ত্ব খাড়া করেন, কিন্তু মিডিয়ার চাপ আছে। কদিন আর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জঙ্গল পুড়বে, তাই গিরিবাবুর ওপরে সে পড়ল জঙ্গল রক্ষার এই মহা দায়ভার।
মার্চ মাস। ফরেস্ট অফিসের বাংলোতে সকাল হলো। চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন গিরিবাবু। কুয়াশা ভেদ করে সকালের নরম রোদ তার গম্ভীর মুখখানি রাঙা করে আছে। এসে থেকেই দিনে রাতে ঝিঝির এক টানা ডাক গা সওয়া হয়ে গেছে তার। কিচিরমিচির পাখিদের ঝগড়া যেন সোনাঝুরির হাট বসিয়েছে। এমন সময় ধুত্তর, সেই এক বাওয়াল। বলে গজগজ করতে করতে খবরের কাগজটা টেবিলে ছুঁড়ে ফেললেন গিরিবাবু। এই শুক্লাল, গাড়ি বের করো, বেরোবো। বলে ব্যালকনিতে নেমেই সে দাঁড়ালেন তিনি। শুক্লাল লোয়ার ডিভিশনের এক ফরেস্ট গার্ড। বয়স 40 পেরিয়েছে। সে এক মুহূর্ত হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর কি ভেবে বাংলোর ভেতরের দিকে কিছু একটা ইশারা করে গিরিবাবুর দিকে চেয়ে বলল, স্যার, বিপিনকে সঙ্গে লিব? ওর এগলা থাকতে ভয়। শুক্লালের কথা শেষ হওয়ার আগেই গিরিবাবু মুখে একটা বিরক্তিসূচক শব্দ করলেন। পেছন ঘুরেই সম্মতিসূচক হাত নেড়ে বললেন, তাড়াতাড়ি করো। টুপির মতো যে জঙ্গলাবৃত ভূমিভাগটা ঢালু হয়ে হুমড়ি খেয়ে এসে পড়েছে ঝুনি নদীর ওপর, তার এক প্রান্তে ফরেস্ট অফিস। জঙ্গলটা এখানে পাতলা হয়ে এসেছে। ফরেস্ট অফিসের অনতি দূরে ওই উঁচু ভূভাগটা থেকে নেমে এসেছে চপলা ঝুনি নদী। ক্রমে সেটা রিজু হয়ে পূব দিকে বাঁক নিয়েছে। অফিসের পাশ দিয়ে একটা সরু মেঠো রাস্তা ক্রমশ চওড়া হয়ে নদীর পাশ দিয়ে পশ্চিমে বাজারের দিকে গিয়ে মিশেছে। যে স্থান থেকে নদিয়া রাস্তাটা দুদিকে বাঁক নিয়েছে, সেই মোড়টাতে অনেকখানি প্রশস্ত জায়গা। ওই মোড়ে নদীর পাড় ঘেঁষে একটা মস্ত বড় ঝাঁকড়া আমলকি গাছ। নলিনীবাবুর গাড়ি ওই গাছটার কাছে গিয়ে থামল। আমলকি গাছটার পাতা ইতিমধ্যেই খসতে শুরু করেছে। মৃদু বাতাসে আমলকির পাতাগুলো শূন্যে পাক খেতে খেতে মাটিতে এসে পড়ছে। গাছটা ঘিরে অর্ধচন্দ্রাকারে ঘাট বসেছে। সবজি, মশলাপাতি, শাড়ি, গামছা, পোশাক, মেয়েদের সাজ সরঞ্জাম, মাটির হাঁড়ি কলসি, মিষ্টি ও তেলে ভাজার দোকান, এসবই প্রধান। এখানে বড় হাট বলতেই একটাই, প্রতিদিনই বসে, তবে মঙ্গল ও শনিবার ক্রেতা বিক্রেতাদের সমাগমটা একটু বেশিই হয়। বাজারের উত্তর দিকটাতে একটা সুপ্রাচীন অশ্বত্থ গাছ। তার তলায় এখানকার অধিবাসীদের জাগ্রত বারিং বুড়ির থান। লাল টকটকে শালু কাপড়ে আবৃত একটা গোলাকার গ্রানাইটের ওপর সিঁদুরের লেপন। চারিদিকে ফুল বেলপাতার ছড়াছড়ি। ধূপের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে মহাশূন্যে গিয়ে মিশছে। থেকে থেকে মন্দিরের ঘণ্টা আর কয়েকটা মহিলার বাচালতা প্রকৃত অর্থে হাট বসিয়েছে। নলিনীবাবু এক দৃষ্টে ঝরা আমলকি পাতাগুলোর গতিবিধির দিকে চেয়ে রইলেন। তারপর অজান্তেই তার গম্ভীর মুখের এক কোণে একটা হাসি রেখা ফুটে উঠল। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। রবি ঠাকুরের ছন্দে নীরবে স্মৃতিচারণার যে মুহূর্তটুকু উপলব্ধ হয়ে গেল প্রকৃতি ও মানবের মাঝে, তা জীবন চেতনার এক ক্ষুদ্র প্রতিরূপ রূপে গিরিবাবুর অন্তরে এনে দিল এক গভীর প্রশান্তি। মুহূর্তে গিরিবাবুর ঠোঁটের কোণে হাসির রেখা গেল মিলিয়ে। গম্ভীরতা এনে তিনি মিশে গেলেন বাজারে। এ অঞ্চলে মুন্ডা জনজাতির প্রভাব বেশি। সাঁওতালও কিছু আছে বটে, তবে মুন্ডারাই প্রধান।
ধারণা করা হয় ব্রিটিশ রাজ চলাকালীন ছোটনাগপুর মালভূমির রাঁচি হাজারিবাগ বিভাগ থেকে বিভিন্ন সময়ে কাজের খোঁজে এদের পরিব্রাজন ঘটেছিল। তারপর থেকে কালের বিবর্তনে মালভূমির প্রান্তদেশী হয়ে ওঠে এদের স্থায়ী বসতি। স্থান ভেদে বিক্ষিপ্তভাবে জঙ্গলমহলের নানা প্রান্তে এরা নিজেদের অস্তিত্ব আজও সগৌরবে টিকিয়ে রেখেছে। বনজ সম্পদ আহরণে এরা বেশ পটু। জঙ্গলের মধ্যে কায়দা করে মধু আহরণ, জংলি মাশরুম আহরণ, এছাড়াও ছোট কাঠ, ফল, ভেষজ পাতা ইত্যাদি আহরণ করে এনে এরা বাজারে বিক্রি করে। উই ছাতু বলে এক প্রকার জংলি ছাতু হয় এখানে। বসন্তের সময় উৎপাদন যদিও কম, তবুও বাজারের ব্যাপক চাহিদা থাকায় সমস্ত বিপদ মাথায় করে নিয়ে মুন্ডারা জঙ্গলে ছাতু খুঁজে বেড়ায়। উঁচু নিচু জমি, কোনখানে পা দিলে হুশ করে ধস নামছে, আবার কোনখানে পাথর তীরের ফলার মতো উঁচু হয়ে রয়েছে, সেই সব বাধা পার করে জঙ্গলে বিচরণে এরা সিদ্ধহস্ত। আবার ঝরা শুকনো পাতার নিচে নাগ দেবতার ছোবলও খেতে হয়েছে কয়েকবার। তাও পেটের আর প্রকৃতির টানে সমস্ত বিপদ অগ্রাহ্য করে বনকর্মীদের ধমক থামক উপেক্ষা করে এরা মোটের ওপর বেশ ভালোই আছে। শুকলালকে দেখে নমস্কারের ভঙ্গি করল একজন। কি নাম? পাশেই একটা মুন্ডা উপজাতির মহিলার দর্শকর্মার দোকান। ওই দোকানের সামনে ঝুঁকে পড়ে আতর শুঁকতে শুঁকতেই প্রশ্নটা করলেন গিরিবাবু। হঠাৎ অপ্রত্যাশিত জিজ্ঞাসে থতমত খেয়ে গেল লোকটা। গিরিবাবু এবার উঠলেন, আতরের শিশি থেকে কিছুটা ঢেলে গায়ে মাখতে মাখতে এগিয়ে এলেন লোকটার দিকে। সামান্য ভ্রু উঁচিয়ে বললেন, এক মুহূর্ত নিজেকে সামলে নিয়ে লোকটা এবার আমতা আমতা করে উত্তর দিল, অনিল। একটু থেমে লোকটা আবারও বলল, আপনি কি লয়া অফিসার? লোকটার কথা বাংলা বটে, তবে সামান্য উড়িয়া টান আছে। এ অঞ্চলের লোকেরা কথা বলার লোকের অভাবে নিজেদের মাতৃভাষার ব্যবহার বাইরের লোকেদের সামনে খুব একটা করে না। নলিনীবাবু সামান্য হাসলেন। তারপর সে কথার উত্তর না দিয়ে বললেন, আপনি আমাকে জঙ্গলটা ঘোরাতে পারবেন? এবার একটা বিশ্রী বাঁকা হাসি ফুটে উঠল লোকটার মুখে। বিশ্রীভাবে আঙুল মটকাতে মটকাতে লোকটা বলল, হ্যাঁ, সে 100 পারবো। অল রাইট, বিট অফিসে 3:15। বলে গটগট করে দ্রুত বেগে হেঁটে গাড়িতে গিয়ে উঠলেন ডিএফও সাহেব। কয়েক মুহূর্ত যেন বাজারটা থমথমে হয়ে রইল। ব্যস্ত হওয়া ভাষা ভাষা চোখগুলো কি জানি আবার কোন ভয়ের প্রমাদ গুনছে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা স্টার্ট দিয়ে বাজারের মোড়টা ছেড়ে বিট অফিসে যাওয়ার রাস্তার উপর গিয়ে দাঁড়ালো। প্রায় ছুটতে ছুটতে শুক্লাল ও বিপিন গিয়ে উঠল গাড়িতে। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছেড়ে দৃশ্যমানতার বাইরে গিয়ে গাড়িটা প্রস্থান করল। স্তব্ধ বাজার খানিক বাদেই আবার চেনা কলরবে ভরে উঠল। পথে যেতে যেতে নলিনীবাবু বললেন, শুক্লাল, এখনই এ পথ এত নিঝুম কেন? সবে তো বেলা 11:30। বিনয়ের সঙ্গে শুক্লাল উত্তর দিল, এবার জঙ্গল পুড়ে যাওয়ার পর থেকে তেমন কিছু আর মেলে না স্যার। সারাদিন ধরে অনেক খোঁজার পর কোটা ছাতু মেলে। অত হেপা করে বিপদ মাথায় নিয়ে লোকজন আর তেমন যায় না স্যার। তাছাড়া জঙ্গল পোড়ার পর থেকে সেরকমভাবে লোককে জঙ্গলে ঢুকতে দেওয়ার যে পারমিশন নাই স্যার। লোকজনও তাই অনেক ঝামেলায় জঙ্গলে আসে না। কিন্তু জঙ্গল পুড়েছে তাও 1 বছর হলো। তারপর বর্ষা গেছে, বনরাজ যে তার ডালপালা বিস্তার করে নিজের ক্ষতি পূরণ করতে পারেনি, এই যুক্তিটা যে সম্পূর্ণ গোলমেলে
সেটা বেশ ভালোই বুঝতে পারলেন গিরিবাবু। বিট অফিসে গাড়ি রেখে জঙ্গলাকীর্ণ উঁচু ওই ভূমিভাগটার দিকে মুখ ফিরে ঝুনি নদীর পাড়ে এসে দাঁড়ালেন গিরিবাবু। রোদের তাপটা ভালোই বেড়েছে। গিরিবাবু একটা সিগারেট ধরালেন। সুখো টান দিতে দিতে বাঁ হাতে ইউনিফর্মের দুটো বোতাম খুললেন। কোত্থেকে একটা মৃদু হাওয়া আসছে। পকেট থেকে রুমাল বের করে কপাল ও ঘাড়ের ঘাম মুছলেন গিরিবাবু। নদীর পাড় ঘেঁষে প্রকাণ্ড একটা সেগুন গাছ বড় বড় পাতা মেলে ছায়া ফেলেছে নিচটায়। রুক্ষ পাথরের ওপর পা ঘষতে ঘষতে আলগোছে ভাবে গাছটায় হেলান দিলেন গিরিবাবু। ঠোঁটের ভেতর থেকে প্রশান্তির ধূম্র শ্বাস বের করে আধো চোখ বুঝে অস্ফুটে আহ করে উঠলেন। যতদূর চোখ যায় শুধু সবুজ বনানী। গম্বুজাকৃতি ওই ভূভাগটা ধাপে ধাপে এসে মিশেছে নদী পাড়ে। নদী সংলগ্ন শেষ ধাপটায় খান কয়েক কৃষি জমি চোখে পড়ল গিরিবাবুর। বিক্ষিপ্তভাবে ধান গাছগুলো মাথা দোলাচ্ছে। না, নিবিড় কৃষিকাজ নয় বটে, তবে বোরো ধান চাষের এই প্র্যাকটিস যে মুন্ডাদের কৃষির প্রতি ঝোঁকের বিষয় তুলে ধরে তা স্পষ্টই প্রতিভাত। সেগুন গাছটার কিছু দূরে একটা ছোট টিলা পড়ে রয়েছে। গিরিবাবু সিগারেটটা শেষ করে উঠে দাঁড়ালেন সেখানে। ভালো করে খেয়াল করলে বোঝা যায় কৃষি জমিগুলোর আল বরাবর একটা সরু রাস্তা সিথির মতো শালবনের বুক চিরে চলে গিয়েছে। পকেট থেকে বাইনোকুলারটা বের করে এদিক ওদিক দেখতেই গিরিবাবু বুঝলেন ঝুনি ঠিক যে জায়গা থেকে একটু পূব দিকে বাঁক নিতে শুরু করেছে, মানে যেখানটাতে বাজার বসে তার ঈশান কোণে প্রায় 1.5 দূরে ঝুনির ওপর একটা ছোট সাঁকো রয়েছে। সিথির মতো ওই সরু রাস্তাটা গিয়ে মিশেছে ওই সাঁকোটার উপকণ্ঠে। সাঁকোটা পেরোলে জঙ্গলের ভেতর দিয়ে একটু হেঁটে গেলেই বাজারের উত্তর অংশে যে অশ্বত্থ গাছটা রয়েছে সেখানে পৌঁছানো যায়। নলিনবাবু অস্থির হয়ে উঠলেন। ওহ সিট বলে হাওয়ায় একটা ঘুষি বাগালেন তিনি। টিলা থেকে নেমে এসে দ্রুত পদে অফিসে ফিরে এসে খানিক বিরক্তির সুরেই ডাকতে লাগলেন, শুক্লাল, শুক্লাল, গাড়ি বের করো, বেরোবো। বিপিন কোথায়? শুক্লাল শুকনো মুখে ভ্যাবাচাকা খেয়ে বলল, বিপিন তো সিনাইতে গেছে। উফ, কি যে করো না। ওকে, আমি একাই যাচ্ছি। আই উইল বি ব্যাক ইন হাফ অ্যান আওয়ার টু পিক আপ বোথ অফ ইউ। বলে গাড়িতে উঠলেন গিরিবাবু। শুক্লাল বলল, কিন্তু স্যার আপনি যাবেন কোথায়? খাবার যে ঠান্ডা। শুক্লাল, এত প্রশ্ন করো না। বি রেডি। বলে বেরিয়ে গেলেন গিরিবাবু। বিট অফিস থেকে ওই টুপির মতো অংশটায় যেতে হলে একটা ছোট্ট চড়াই পেরোতে হয়। চড়াই বেয়ে গাড়িটা নির্জন রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো। গাড়ি যত এগোচ্ছে জঙ্গলের গাঢ়ত্ব তত বাড়ছে, সেই সাথে প্রকৃতির নির্জনতাও। এক সময় গাড়িটা ওই উঁচু টুপির মতো অংশটার পাদদেশে গিয়ে দাঁড়ালো। ভূমিরূপের ঢালটা হঠাৎ করে এখান থেকেই পরিবর্তন হয়েছে। ব্রেক অফ স্লোপের কারণে গাড়ি যাওয়ার পথ এখানেই শেষ। এরপর পায়ে হেঁটে ওপরে উঠতে হবে। গিরিবাবু গাড়ি রেখে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলেন। জঙ্গলটা এখন বেশ ঘন হয়ে এসেছে। শাল সেগুনের ফাঁক ফোঁকর দিয়ে পড়ন্ত রোদ এসে চোখ ধাঁধিয়ে দিচ্ছে গিরিবাবুর।
সেই সাথে তীব্রতর ঝিঝির ডাক যেন কোনো অপার্থিব জগতের দুন্দুভিনাদ বাজিয়ে চলেছে। শুকনো পাতার ওপর দিয়ে মড়মড়িয়ে হেঁটে চলেছেন গিরিবাবু। পকেট থেকে এবার আতরের শিশিটা বের করলেন তিনি। কর্কের ঢাকনাটা সবে খুলে কয়েক ফোঁটা মাটিতে ছড়িয়েছেন কি ছড়াননি, এমন সময় একটা বড় পাথরে হোঁচট খেয়ে ব্যালেন্স হারিয়ে সজোরে ছিটকে পড়লেন তিনি। একটা শাল গাছের গায়ে ধাক্কা খেয়ে ঝুলে রইলেন। আর আতরের শিশিটা গিয়ে পড়ল ঝুনি নদীতে। এমতাবস্থাতেই তিনি দেখলেন একটা তেঁতুল গাছের আড়াল থেকে তরতর করে সরে গেল এক ব্যক্তি। এক ঝলক দেখে তার বুকের ভেতরটা মোচড়ে উঠল। লোকটার মুখটা ওনার খুব চেনা। আর দেরি করলেন না নলিনবাবু। কোনো রকমে উঠে নিজেকে সামলে নিয়ে প্রায় ছুটতে ছুটতে নিচে এসে নামতে লাগলেন তিনি। কোমরে বেশ ভালোই চোট লেগেছে ওর। গাড়ি ছুটিয়ে সোজা এসে নামলেন বিট অফিসে। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, শুকলাল! ইয়েস স্যার, আমি রেডি, চলুন। শুক্লাল বিনম্র চিত্ত। সে কি, বিপিনকে রেখে একাই যাবে? এখন বিপিনের একা থাকতে ভয় করবে না শুকলাল? গিরিবাবু উত্তেজিত, শুক্লাল নিশ্চুপ। গর্জে উঠলেন নলিনীবাবু, হোয়াট ডু ইউ থিঙ্ক? অ্যাম আই ফুল? তোমাদের কর্মকাণ্ড আমি ধরতেই পারবো না? তুমি এখন আমার নজরবন্দি। জাস্ট ফলো মাই লেগস অ্যান্ড দেন আই উইল সি হিম। বাধ্য ছেলের মতো নলিনীবাবুর পদানুসরণ করে গাড়িতে উঠে বসল শুক্লাল। উঁচু ভূমিভাগটার পাদদেশে পৌঁছতে বেশি সময় লাগলো না ওদের। আকাশ কালো করে মেঘ করেছে, ঝড় উঠেছে, আর একটু বাদেই বৃষ্টি নামবে। ঝরা পাতার দল ঘূর্ণির মতো ধুলো উড়িয়ে পাক খেতে খেতে কুজ্ঝটিকার ন্যায় চারিদিক বিদীপ্ত করে তুলেছে। সবুজ কচি পাতায় পাতায় খেলে যাচ্ছে বিদ্যুতের ঝিলিক। এমন সময় পুলিশ গাড়ির সাইরেন এই দৃশ্যের প্রাসঙ্গিকতা আরও খানিক বাড়িয়ে তুলল। গটগট শব্দে পুলিশ পিকেটে ছেয়ে গেল সারা জঙ্গল। গিরিবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু ঘটনার ঘন ঘটার আরও বেশ কিছুটা বাকি। এমন সময় রঙ্গমঞ্চে আবির্ভাব ঘটল এ গল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তির। প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট মিস্টার বিপিন চ্যাটার্জি। Everything is over, Mr. Nolini Ranjan Giri. You are under arrest for trying to murder of the wildlife for help smuggling. বললেন CCF বিপিন চ্যাটার্জি ওরফে বিপিন বাবু। গিরিবাবুর মুখে ফুটে উঠল সেই ঔদ্ধত্যপূর্ণ চাহনি। পোড় খাওয়া ঔপনিবেশিক যেমন পরাজয়ের রাগে ভেতরে ভেতরে গুমড়ে মরে, গিরিবাবুর মুখভঙ্গিও সেই রূপের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। বিপিনবাবু বলে চললেন, লেট মি ক্লিয়ার মিস্টার গিরি, আমি কি করে বুঝলাম? রাইট, তাহলে শুনুন। জঙ্গলে প্রতি বছর আগুন লাগার বিষয়টা যে নিছক স্মাগলারদের কাজ নয়, বনকর্মীদের অভ্যন্তরীণ সাহায্য একটা বড় ভূমিকা রাখে, ইন জেনারেল এই বেসিক অ্যাজাম্পশনটা আমার ছিল। কারণ প্রতি বছর ডিএফও পরিবর্তন করা হলেও এ সমস্যার সমাধান তো হয়নি, বরং বেড়েই চলেছে। আসলে কি জানেন তো গিরিবাবু, সিস্টেমটাই যদি পলগা হয়
তাহলে পরিবর্তন যতই আসুক, লাভের লাভ কিছুই হবে না। আপনার এখানে আসার আগেই ফরেস্ট গার্ডের অভিনয় করতে আমার বিন্দুমাত্র অসুবিধে হয়নি। যদিও এ ব্যাপারে শুক্লালের সাহায্য না পেলে এটা কখনোই সম্ভব হতো না। আমার সন্দেহটা দৃঢ় হয় বাজারে গিয়ে। অচেনা জায়গায় টাকা না দিয়ে দুটো আতরের বোতলকে নিজের পকেটবন্দি করতে আমি আপনাকেই প্রথম দেখি, মিস্টার নলিনী রঞ্জন গিরি। তাছাড়া মহিলা আর অনিলবাবুর চোখাচোখি দেখে আমার একটুও বুঝতে অসুবিধা হয়নি পুরো ব্যাপারটা। ধর্মপত্নী বলে কথা, চোখ ভরা অনিচ্ছা সত্ত্বেও এই পাপ কাজে অংশগ্রহণের আড়ষ্টতা আমার নজর এড়ায়নি। এমন সময় পুলিশের পায়ের শব্দ আর লাঠির বাড়ির শব্দে চ্যাটার্জি বাবুর কথায় ছেদ পড়ল। ইতিমধ্যে বাজারের সেই লোকটা অর্থাৎ অনিলকে পুলিশ গ্রেপ্তার করেছে। লোকটা রেলে মাছি বলতে হয়, এত সত্ত্বেও সে সমানে বলতে লাগলো, মরবি মরবি, তোরা সব কটা মরবি। প্রায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বেগে কোত্থেকে একটা নারী কণ্ঠস্বরে সে ডুকরে কেঁদে ফেলল। এ মা গো, মুই কই দিনু মুই সৌদ ভাই তো কই দিনু, শুনলনি মোর কথা একেবারে শুনলনি, পজিনি করি ওবার মরবে, হায় হায় লো, ওবার মরতে হইবে। মহিলার অভিসম্পাদ যখন ফিকে হয়ে এলো, তখন একটা বাঁকা হাসি হেসে গিরিবাবু বললেন, এরপর কি হয়েছিল সেটা আমি বলছি মিস্টার চ্যাটার্জি। আমি ফার্স্ট জঙ্গলে আসি 3:15 নাগাদ, ঠিক যে সময়ে বাজারে সবার সামনে অনিলকে বিট অফিসে আসার টাইম দেই। অনিলের সঙ্গে যোগাযোগ আমার আগেই হয়েছিল। প্ল্যান ছিল দুটো আতরের শিশির মধ্যে একটা জঙ্গলে ছড়িয়ে দিয়ে আসব এবং অন্যটা আবার অফিসে গিয়ে আপনাকে আর শুক্লালকে মাখতে বলবো, আর এক ফাঁকে গিয়ে নিজের ইউনিফর্মটা চেঞ্জ করে আসব। আতর মাখার কারণ আতরের উগ্র গন্ধে যাতে গায়ের গন্ধ যায়, এতে বন্যপ্রাণীদের থেকেও সাবধানে থাকা যাবে। বাজারের মধ্যে আতর নিজে মেখে এইটুকু বিশ্বাস অর্জন করা কি খুব কঠিন কাজ চ্যাটার্জি বাবু? সব ঠিক মতোই এগোচ্ছিল, যাতে করে জঙ্গলে আগুন লাগানোর পর সেই দোষ আপনাদের ওপরেই বর্তানো যায়, সেই মতো সব ঠিকঠাক ছিল। এক্ষেত্রে আতরের গন্ধের ইন্টারলিঙ্ক করতে পুলিশের খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়, আর আমি তো থাকতামই। কিন্তু বিধিবাম, পাথরে ধাক্কা খেয়ে সব গোলমাল হয়ে গেল। আতর গেল পড়ে, আর এদিকে এক ঝলকে আপনার দর্শনও পেয়ে গেলাম। ইস, তখন যদি একবার মনে হতো এ সবই ছলনা, ভেবেছিলাম আপনিও এই চক্রের মধ্যে রয়েছেন। কথায় বলে শত্রুর শেষ রাখতে নেই, তাই প্ল্যান একটু চেঞ্জ করতে হলো। পুলিশকে আগে থেকেই খবর দেওয়া ছিল, ভাবলাম সমস্ত দোষ আপনার একার ওপরেই চাপানো যাক, পালাবেন আর কোথায়। কিন্তু এই উলট পুরাণের ধারণা আমার একবারও মাথায় আসেনি। বাহ, ইন্টারেস্টিং। বলে উঠলেন মিস্টার চ্যাটার্জি। সো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ইজ ভেরি স্ট্রং। তাছাড়া আপনাদের জবানবন্দি তো আছেই। দিস হ্যাজ টু বি এন্ড। হ্যাঁ, এত সহজে কি সব কিছু রীতি ঘটে? বিকট হেসে উঠলেন গিরিবাবু। গল্পের ইতি এখানে টানা যেতে পারত, কিন্তু ঘটনার ঘন ঘটা আর কলমের কালি শেষ হতে এখনো খানিক বাকি। অগত্যা আপনাদের ধৈর্যের পরীক্ষা আমায় নিতেই হলো। সারা জঙ্গলময় পুলিশে পুলিশে ছয়লাম। বলতে বলতে ঝড়ের গতি অনেক বেড়েছে। বাড়ি ধারা পড়ার অপেক্ষায় আন্দোলিত তরুরাজি যেন আজ উদ্বেলিত, প্রাণচঞ্চল।
কিন্তু এই উল্লাসের শেষ বুঝি এখনই হওয়ার ছিল। দক্ষিণ আকাশে দেখা দিল কম্পমান রাঙা রেখা। দাউ দাউ শিখায় আগুন লেগেছে বনে, না দাবানল নয়। মোনাঢনকের প্রান্ত দেশে দাঁড়িয়ে থাকা দুই শয়তানের বিকট অট্টহাস্য বুঝিয়ে দিচ্ছে এ অগ্নি প্রাকৃতিক নয়, ম্যান মেড। চোখের সামনে দ্রুত বেগে দাউ দাউ করে ছারখার হয়ে যাচ্ছে বনরাজি। হাজারো পাখি, বুনো বেড়াল, শেয়াল ছুটে চলেছে প্রাণ বাঁচানোর তাগিদে। হাওয়ার দাপটে ক্রমেই সারা অরণ্যরাজি ছেয়ে গেল আগুন ও ধোঁয়ায়। চারিদিকে সন্ত্রস্ত পশু পাখির আর্তনাদ, আগুনের দাউ দাউ, মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলক, আর থেকে থেকে গিরিবাবুদের বিকট অট্টহাস্য। প্রকৃতি যেন প্রলয়ঙ্করী হয়ে উঠেছে। বিপিনবাবুর নিজেকে খুব অসহায় মনে হলো এবার। চোখের সামনে এই সর্বনাশের দৃশ্যপট দেখা ছাড়া আর কোনো উপায় নেই তার। কিন্তু ঈশ্বর বুঝি আরো শাস্তি চান। জীবনের চরমতম পর্যায়ে এসে তার সম্মুখে দাঁড়ালো বাংলার কুখ্যাত স্মাগলার রিকি ওরফে নবীন চ্যাটার্জি। কাজের সূত্রে রিকি নামটা খুব পরিচিত চ্যাটার্জি বাবু, কিন্তু নবীনকেও যে তার অতি পরিচিত হতে হবে এই কথা বোধহয় স্বপ্নেও ভাবেননি চ্যাটার্জি বাবু। অপত্যের এক করুণ পরিণতি স্বপ্ন না বাস্তব মেলাতে পারলেন না চ্যাটার্জি বাবু। পিতার এ অপ্রত্যাশিত সাক্ষাতে হতভম্ব নবীন নীরবে পুড়ে চলেছে ধূম্রপানি। পিতা পুত্রের অন্তরাত্মার এ গভীর দ্বন্দ্বের যে নীরব বাক্যালাপ কত না পড়া নীতি নৈতিকতা শিখিয়ে গেল, তার সাক্ষ্য হয়ে রইল কেবল এই ঝুনি নদী। অন্তরাত্মার এ গভীর বাক্যালাপ হৃদয়ের মধ্যস্থলে কতক্ষণ চলছিল তা ঠিক জানা নেই, কিন্তু এবার চ্যাটার্জি বাবুর চোয়াল শক্ত হয়ে উঠল। জনক নন্দিনীর মতো মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো না ওনার। পিস্তলটা উঁচিয়ে নিলেন হাতে। মাংসপেশি দৃঢ় হয়ে উঠল। ঝাঁঝিয়ে উঠলেন বিপিন চাটুর্যে। There is no place for garbage in this world. ট্রিগার চাপলেন বিপিন বাবু। প্রচণ্ড এক বজ্রপাতে দিক বিদিক কেঁপে উঠল। অঝোরে বৃষ্টি নেমেছে। অদূরেই নবীনের নিথর দেহ। তীক্ষ্ণ পাথরের ফলার পাশে পড়ে আছে বুলেটটা। পেটের নিচ থেকে রক্ত আর বৃষ্টির স্রোত মিশে যাচ্ছে ঝুনি নদীতে। চোখ ঝাপসা হয়ে এলো চ্যাটার্জি বাবুর। মনে হলো সমগ্র পৃথিবীটা দুলছে, এখনই ভূমিকম্প হবে। সবাই ধ্বংসের খেলায় মেতেছে, নিস্তার নেই। প্রকৃতির কাছে কারোর নিস্তার নেই। ছেলের নিথর দেহটার কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন বিপিন বাবু।
রক্ত জলস্রোত মাখা মেদিনীর দেহ খুবলে সেই উঁচু ভূমিভাগটার দিকে চেয়ে নমস্কার করে বলে উঠলেন তিনি, হে ঈশ্বর, তোমার দান রক্ষা করতে পারলাম না। আমি এক পরাজিত নাগরিক, ব্যর্থ পিতা। এ পিতার কোনো ক্ষমা নেই। কখনো ক্ষমা করো না তুমি প্রভু। হে প্রভু, কখনো ক্ষমা করো না। ঘটনার অনেক দিন কেটে গেছে। শ্রোতাগণের ধৈর্য শক্তির পরীক্ষা নেওয়ার জন্য আমি দুঃখিত। গল্পের আর কিয়দংশই বাকি। মানব মনোভাব বড়ই জটিল। তার সমগ্র জীবনের চেতনা, জীবনবোধের বর্ণনা খানিক বিস্তৃতই বটে। তাই এ ব্যাখ্যার সম্পূর্ণ সমাপ্তি না ঘটালে প্রকৃতির নিজস্ব যে অলিখিত নিয়মগুলো মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানব প্রকৃতির যে সম্পর্কগুলো জাগতিক নিয়মের চূড়ান্ত বাস্তবতার নিদর্শন রাখে, তার একটা দিক বোধ হয় ধূম্রপ্রাণীর মতো প্রত্যন্তই থেকে যাবে। প্রায় 7 মাস হলো চ্যাটার্জি বাবু রিজাইন করেছেন। সমতলের জল হাওয়া আর ভালো লাগে না তার। জীবনের সবটুকু চাহিদা যেন তার পরাজয়ের বদ্ধভূমির প্রতি সীমাবদ্ধ। 2 দিন বাদেই একমাত্র নাতির মুখে ভাত। ছেলে হারার পর এ শূন্য জীবনে একমাত্র নাতিকে নিজের জীবনের সবটুকু আকাঙ্ক্ষা দিয়ে আগলে রেখেছেন তিনি। কিন্তু অপত্য ঘাতকের এহেন পাপের চরমতম বোঝা তার নিজেরই প্রতিপক্ষ রূপে বারবার হানা দেয় মননে। নাতিকে স্নেহচুম্বনের মাঝে ছিটকে আসেন বিপিনবাবু। গগন বিদীর্ণ করে চিৎকার করে ওঠেন। অন্তরাত্মার প্রবল দ্বন্দ্বের ক্লান্তিতে পৃথিবীর নিকৃষ্টতম মানবজাতির পদে তিনি নিজেকে আসীন করিয়েছেন কবেই। ঘাতক পিতা ও অযোগ্য প্রকৃতির অক্ষকের এই চিরদ্বন্দ্বে তিনি জিততে পারেন না কখনোই। প্রবলে মানসিক টালমাটালে আজকাল কেমন যেন আনমনা হয়ে থাকেন চ্যাটার্জি বাবু। জানালার পাশে একটা শিউলি গাছ। গাছটার ডালে লাল কালো অসংখ্য কাঠপিঁপড়ে। তারা সারি দিয়ে চঞ্চল পায়ে ওঠানামা করছে। তারা ব্যস্ত, তবুও সারির সামনের জনের যাওয়ার জন্য অপেক্ষা করছে। কোনো তাড়া নেই, জটিলতা নেই, সুন্দর এক প্রণালীবদ্ধ জীবন অনুসরণ করছে তারা। উদাস হয়ে বিপিনবাবু দেখতে লাগলেন পিঁপড়েগুলোর 2টো লাইন, একটা লাল, অন্যটা কালো। 2টো লাইন এঁকে বেঁকে চঞ্চল পদে একটা প্রণালী মেনটেন করে চলেছে। একে অন্যের সংস্পর্শেও এসেছে, কিন্তু 2টো লাইন একে অন্যকে কখনোই অতিক্রম করেনি। চ্যাটার্জিবাবু ভাবলেন, লাল কালোর দ্বন্দ্ব চিরকালের, কিন্তু যে যার ছন্দ মেনে চলছে, কেউ কারোর কাজের ব্যাঘাত না ঘটিয়ে। বিপিনবাবু এবার অস্থির হয়ে উঠলেন। কিছুতেই বুঝে উঠতে পারলেন না এ বিশ্বে মন্দ কে, কালো নাকি লাল। ভালো মন্দের গোলকধাঁধায় পাগল হয়ে উঠলেন তিনি। লাল বা কালো দুজনের নিজস্ব পথ অনুসরণ করছে পাশাপাশি, নির্বিঘ্নে। তাহলে কে বিচার করবে এদের মধ্যে দোষী কে? বিচারের মাপকাঠি বা কি?
আমার কাছে যে মন্দ, অন্যের দৃষ্টিভঙ্গিতে হয়তোবা সেই জগতের সর্বোৎকৃষ্ট। কে দেবে জবাব? কোনটা ঠিক, কোনটা ভুল, এসবের চিন্তা শক্তি হারালেন চ্যাটার্জি বাবু। মনে হলো তিনি বড় ভুল করেছেন। এ ভুলের ক্ষমা নেই। রাগে, দুঃখে, ক্ষোভে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হলো ওনার। পাগলের মতো অঝরে কাঁদতে লাগলেন তিনি। কৃষ্ণা চতুর্দশীর রাত, মেঘমুক্ত আকাশে অসংখ্য নক্ষত্র মণ্ডলী টিম টিম করে জ্বলছে। পূব আকাশের এক কোণে কাস্তের চেয়েও ক্ষীণভাবে চাঁদের রেখা ফুটে উঠেছে। পুজো আসছে। রাত পেরোলেই মহালয়া। চাঁদের সে অতি ক্ষীণ আলোয় উলুকের ন্যায় যেন দিব্য দৃষ্টি ফিরে পেলেন চ্যাটার্জি বাবু। সামনেই দিগন্ত জোড়া মাঠ, জল থই থই। ধানবিহীন মাঠে কাশের স্বর্গরাজ্য বসেছে। হাওয়ার দাপটে পাগলের মতো আন্দোলিত হচ্ছে তারা, যেন শত সহস্র পাগলা জিমুতের দল মাথা নাড়িয়ে তার দিকে ছুটে আসছে। নিস্তার নেই, এ পাপের নিস্তার নেই। সারা আকাশ বাতাস ভরে উঠেছে আগমনীর শিউলির গন্ধে। বাতাসের স্নিগ্ধ গন্ধে নাসিকা ভারী হয়ে উঠল বিপিনবাবুর। শিউলির মিষ্টি গন্ধে নাক বদ্ধ হয়ে এলো তাঁর। মনে হলো এ জগতের যা কিছু শুভ সবই তাঁর বিরুদ্ধাচারণে রত। পুত্র শোক বুঝি এমনই হয়। ক্রমে বাতাসের গতিতে বুঝি স্থির থাকা দায়। ঘোলাটে চোখে আকাশের দিকে তাকালেন চ্যাটার্জি বাবু। সারা আকাশ মেঘের কালো দানবে ছেয়ে রয়েছে। নক্ষত্র মণ্ডলীর চিহ্নটুকু নেই। ঝিরঝির করে ইলশে গুঁড়ি হচ্ছে। দু বাহু মেলে ধরে চিৎকার করতে ইচ্ছে হলো তার, কিন্তু স্বর বেরোলো না। কে যেন জীবনের সমস্ত শব্দটুকু কেড়ে নিয়েছে। বৃষ্টির গতি বাড়তে লাগলো। অঝরে ভিজতে লাগলেন বিপিনবাবু। চারপাশের গাছগুলো মাথা ঝাঁকিয়ে দুলতে শুরু করেছে। ঝিঝির তীব্র নিনাদ, মেঘবৃষ্টি আর হাওয়ার দাপটে কেমন যেন মায়াচ্ছন্ন হয়ে পড়লেন বিপিনবাবু। সমভূমির গাছগুলো ফিস ফিসিয়ে উঠল। বিপিনবাবুর মনে হলো কোনো মহাপ্রলয় ঘটবে। সেই প্রলয়ঙ্কর রাতে তরুরাজি যেন কোনো ষড়যন্ত্রের আসর বসিয়েছে। ফিস ফিস শব্দের জ্বালাময়ী অনুরণনে কর্ণকুহর গরম হয়ে উঠল চ্যাটার্জি বাবুর। সেই রাতে প্রকৃতির প্রতিটি বস্তু, প্রতিটি উপাদান যেন জীবন্ত হয়ে উঠেছে। আকাশ, বাতাস, গাছপালা, ইট, কাঠ, পাথর সব সব যেন জীবন্ত হয়ে উঠেছে। ঘোরের মধ্যে বিপিনবাবুর মনে হলো সামনের মাঠ সাদা করে প্রবল জলস্রোত নামছে, ছুটে আসছে সামনের দিকে, কাছে, ক্রমশ আরো কাছে। পিঠ দিয়ে ঠান্ডা স্রোত বেয়ে গেল চ্যাটার্জি বাবুর। চিৎকার উঠেছে, ভীষণ চিৎকার। কোমর জলের মাঝে দাঁড়িয়ে বিপিনবাবু দেখলেন খড়কুটোর মতো ভেসে যাচ্ছে একটার পর একটা বাড়ি। গরু, বাছুর, পশু, পাখি, মানুষজন পাগলের মতো ছুটে চলেছে ছপাত ছপাত শব্দে। গলা দিয়ে স্বর বেরোলো না চ্যাটার্জি বাবু। পাগলের মতো দু হাত নেড়ে নিজের বাড়িতে আশ্রয় দিতে চাইলেন তিনি, কিন্তু সবাই যেন তাঁর প্রতি বীতশ্রদ্ধ। মৃত্যু
হয়তো তবু ভালো, কিন্তু এ নিষ্ঠুর নির্দয় কুঠুরির নিকৃষ্টতম মানবের সঙ্গ নেবে না কেউই। করাত করাত শব্দে ঘন ঘন বাজ পড়ছে, আকাশে অসংখ্য কাক শকুন উড়ে বেড়াচ্ছে। ভালো করে খেয়াল করলেন চ্যাটার্জি বাবু, না, শকুন নয়, ধূম্রপানির ধ্বংসস্তূপের রাশি রাশি ছাই। কি এক উৎকট চাহিদায় মুঠো মুঠো ছড়িয়ে দিচ্ছে কে যেন আকাশে। নিস্তার নেই, প্রকৃতির থেকে নিস্তার নেই। সমগ্র বিশ্ব জগৎ যেন ক্ষেপে উঠেছে। উলঙ্গ ধূম্রপানি তরুরাজির বহিরাবরণ খুইয়ে ক্ষেপে উঠেছে সে। মেঘ ভাঙা বৃষ্টিতে ঝুনির প্রবল জলস্রোতে ধস নেমেছে সেখানে। তরুরাজির জটিলতাবিহীন অনাবৃত মোনাডনক ধসে যাচ্ছে ক্রমশ। ফ্ল্যাশ ফ্লাডের এ নির্ধারণ পরিণতিত হওয়ারই ছিল। এমন সময় কান্নার আওয়াজে পেছন ফিরলেন চ্যাটার্জি বাবু। তার প্রিয় নাতি ভেসে যাচ্ছে ক্রমশ। পা টলতে লাগলো বিপিন বাবুর। গলার স্বর বের করতে পারলেন না। দেহের সমস্ত শক্তি দিয়ে গগন বিদীর্ণ করে চিৎকার করে উঠলেন তিনি, সর্বেপি সুখিনা সন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখম পুণ্যত। প্রকৃতির কাছে ক্ষমা চাইলেন তিনি। অঝরে কেঁদে বলতে লাগলেন, সবাই সুখী হও, ভয়হীন হও, এ বিশ্বের সবার ভালো হোক, কেউ যেন আর দুঃখে না থাকে, দুঃখে না থাকে। মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। তার জীবনের সবটুকু আলো করে যে ছিল সেই আদরের নাতি ভেসে যাচ্ছে ক্রমশ দূরে, আরো দূরে। রাত পোহালেই মহালয়া, আর সমগ্র বঙ্গবাসীর এই দুর্দিনের একমাত্র রূপকার তিনি, একমাত্র তিনি। তা তিনি ভালোই জানেন। হঠাৎ পায়ের কাছে কিছু এসে একটা ঠেকল বিপিন বাবু। টেনে হিঁচড়ে হাতে তুলে দেখলেন একটা কঙ্কাল। ঝুনির স্রোতে উজানের মুখে চলে এসেছে সে। কান্নায় ভেঙে পড়লেন বিপিন বাবু। বুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন, হে ঈশ্বর, কখনো যেন কোনো পিতার এত করুণ পরিণতি না হয়। দেখো তুমি ঈশ্বর, দেখো তুমি। এমন সময় দড়াম শব্দে মাথার ওপর যেন কিছু একটা ভেঙে পড়ল বিপিন বাবুর। ধর্মর করে বিছানায় উঠে বসলেন বিপিন বাবু। ঢক ঢক করে জল খেলেন বিপিন বাবু। গত রাত্রে স্বপ্নে মহাসমুদ্রের একটি বুদবুদের ন্যায় জীবনের থেকে যে শিক্ষা তিনি পেলেন তা সারা জীবন মনে থাকবে। ঘড়িতে ভোর 4টে। রেডিওটা হাতে নিয়ে ছাদে এসে দাঁড়ালেন তিনি। বাইরে শিরশিরিয়ে হাওয়া বইছে। শিউলির মৃদু গন্ধে মনটা বেশ হালকা লাগলো ওনার। সামনের মাঠের দিকে দৃষ্টি গেল বিপিনবাবুর। স্নিগ্ধ কাশফুলগুলো হাওয়ায় মাথা দোলাচ্ছে। রেডিওর নবটা ঘোরালেন বিপিনবাবু। টুপটাপ শিউলিগুলো ঝরে পড়ছে
শিশির মাখা ঘাসের উপর সবার বাড়িতে বেজে উঠেছে বীরেন্দ্র কণ্ঠ। ছাদে এক কোণে পড়ে থাকা খবরের কাগজটা কুড়োলেন বিপিনবাবু। আজকের হেডলাইনটা ওনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার ছেলের ফরেন্সিক রিপোর্ট প্রকাশ হয়েছে আজকে। ওপর মহলের পলিটিক্স বলে কথা, এটুকু ধৈর্য ধরতেই হতো। ফ্রন্ট পেজে বড় বড় অক্ষরে লেখা, পিতার গুলি নয়, বজ্রপাতেই মৃত্যু স্মাগলার রিকির। বিপিনবাবু বুঝলেন প্রকৃতি এত নিষ্ঠুর নয়। তিনি বিশ্বের কলঙ্কবান পিতা নন। প্রকৃতি তো নিজেই শাস্তি দেয় মানুষের কর্মফলে। মানুষের আর ক্ষমতা কি?